ন্যাচারালি ভেবেছিলাম এই বয়সে আমি দাপিয়ে বেড়াবো, ভেবেছিলাম এই বয়সে মোটামুটি সব ট্রেকিং কমপ্লিট করে ফেলবো, ভেবেছিলাম যে এই বয়সে একদম মানে পুরো গোটা পিঠ যদি আমি এরকম করে একটু আড়িমুড়ি ছাড়ি বা আমার হাত দুটোকে ছড়িয়ে একটু আড়িমুড়ি ছাড়ি, আমার ঘাড় ফাড় একদম বেশ সুন্দর করে আমার সঙ্গে ব্যবহার করে যাবে। কিন্তু কিছুই তো ঠিকঠাক হচ্ছে না। তার কারণ যখন ট্রেকিংয়ে যাচ্ছি তখন বুঝতে পারছি যে 3 পা চলার পর, একটু ওপর দিকে ওঠার পর একদম মানে হাঁটুর ব্যথাটা এমন চারা দিয়ে উঠছে যে আর থাকতে পারছি না। একটুখানি যদি জাস্ট এই কাজ করতে করতে একটু যদি এরকম করে ভাবছি একটু আড়িমুড়ি ছাড়বো, সঙ্গে সঙ্গে দেখছি ঘাড়টা বা হয়তো পিঠটা এগুলো সব এমনভাবে মানে খেঁচে ধরছে বা এমনভাবে একটা টান ধরছে যে মনে হচ্ছে আমি সত্যি 26 নাকি 62 উল্টে গেছে, এটা বুঝতে পারছি না। কেন বলছি এই কথাগুলো? ব্যথা নিয়ে কথা বলছি, অবশ্যই বিভিন্ন ব্যথা নিয়ে আজকে আমরা কথা বলবো। কার সাথে আলোচনা করব সেটাও হচ্ছে একটা খুব বিষয়। ইয়েস, যেরকম আমরা মির্চিতে পডকাস্ট করে থাকি, যেরকম আমরা ইন্টারভিউ নিয়ে থাকি, ঠিক সেরকমই আমার সঙ্গে আজকে কিন্তু ঠিক আমার বাঁদিকে রয়েছেন ডাক্তার বা ডক্টর সৌম্য চক্রবর্তী, সিনিয়র কনসালটেন্ট অর্থোপেডিক সার্জেন্ট, এবং আমাদের খুব চেনা একদম মানে আমাদের অ্যাক্রোপলিস বিল্ডিং থেকে জাস্ট কিছুটা গিয়ে ফোর্টিস আনন্দপুরের। তো স্যার, আমার একদম ফার্স্ট কোয়েশ্চেন আপনার কাছে যেটা, যে এই যে আমরা সবাই চাকরিজীবী, আমরা কেউ বলে থাকি আমরা হচ্ছি মজদুর, হ্যাঁ, কর্পোরেট মজদুর। তো শুধুমাত্র চাকরিজীবীদের ক্ষেত্রে নয়, চাকরিজীবীদের ক্ষেত্রে বেশি, এত কম বয়সী চাকরিজীবীদের মধ্যে এই যে ঘাড় বা পিঠের ব্যথা, এই যে ব্যথাগুলো, এগুলো কেন বাড়ছে বলে আপনার মনে হয়? আমি তো প্রথমেই বলবো যে শুধুমাত্র চাকরিজীবীটাকে আমরা শুধুমাত্র একটা অংশকেই দেখছি। আমরা আজকের দিনে তো দেখি যে যারা একটু হাই স্কুলে পড়ছে বা কলেজে পড়ছে, সেই সব বাচ্চা ছেলে মেয়েদের মধ্যেও কিন্তু এখন ঘাড়ে কোমরে ব্যথাগুলো বেড়ে যাওয়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে। এবং এইটা কিন্তু মূলত চাকরির তো বিভিন্ন রকম ধরন আছে। সেই সব চাকরি যেখানে আমাদের কম্পিউটার মানে আমাদের ডেস্কটপ বা ল্যাপটপ এগুলোর সামনে দীর্ঘক্ষণ বসে থাকতে হচ্ছে, সেটা চাকরিজীবীও হতে পারেন, আবার তিনি কিন্তু ব্যবসায়ীও হতে পারেন। তো এই রকম এই যে প্রত্যেকটা সাবগ্রুপ, এদের মধ্যেই কিন্তু ঘাড়ে এবং কোমরে ব্যথাগুলো বেড়ে যাওয়ার একটা প্রবণতা কিন্তু ভীষণভাবে দেখা যাচ্ছে। হ্যাঁ, সবচেয়ে বেশি অ্যাফেক্টেড, যেটা এইমাত্র সায়ন বললো, সেটা হচ্ছে যারা অল্প বয়সী চাকরিজীবী, যারা টেক কোম্পানিতে আছেন, তাদের মধ্যে এটা সবচেয়ে বেশি। এটার জন্য একটা নামই হয়ে গেছে এখন টেকনেক সিনড্রোম, মানে টেকনোলজিক্যাল লোকের নেকের সিনড্রোম। তো সেই জিনিসটা কিন্তু আমরা এখনকার দিনে খুব ভীষণভাবে দেখতে পাচ্ছি, এবং সেইটা অনেক রকম কারণ আছে, এবং সেটা থেকে বিভিন্ন কিভাবে আমাদের ঠিক থাকতে হবে তার বিভিন্ন রকম উপায়ও আছে। সেগুলো নিয়ে আমরা আলোচনা করব একটু পরে গিয়ে। বাট আপনি যেটা বললেন, এই যে টেকনেক সিনড্রোম যেটা, সেটার সূত্রেই যদি আমি আসি, যে এই যে যারা দীর্ঘক্ষণ ধরে বা অনেকক্ষণ ধরে আর কি ল্যাপটপে কাজ করছে, তাদের এক্স্যাক্টলি তাদের বসার যে ভঙ্গিটা, পশ্চার বলবো নাকি এটাকে, মানে কারেন্ট ঠিকঠাক একদম কারেক্ট পশ্চার যেটা, সেটা কি হওয়া উচিত বলে মনে হয়? হ্যাঁ, কারেক্ট পশ্চার যেটা হওয়া উচিত, তার আগে আমি জাস্ট বলে দিই, যেটা আমি আমার সমস্ত পেশেন্টকেও বলি, সেটা হচ্ছে প্রতি 25-30 মিনিট একটু চেয়ার থেকে ওঠা। প্রতি 25-30 মিনিটে একবার সিট থেকে ওঠা। যেই কথাটা ধরুন আপনি আপনার পাশের অফিসের মানুষকে হয়তো সিটে বসেও বলতে পারেন, তাকে একটু চেয়ার থেকে উঠে একটুখানি হ্যালো করা, ঠিক আছে, বা একটুখানি স্ট্রেচ করা, ঘাড় এবং কোমরটাকে একটুখানি স্ট্রেচ করা। এই যে 1-1.5 মিনিটের ব্রেক, এটাও কিন্তু আমাদের ঘাড় কোমরের জন্য ভীষণ ভালো। কেননা আমরা কাজের মধ্যে মাঝে এতটাই অ্যাবজর্বড হয়ে যাই, এতটাই মিশে যাই, যে তখন 8 ঘন্টা কেন, তখন 3 ঘন্টা চলে গেলেও মাঝে আমরা বুঝতে পারি না যে সময় কীভাবে কেটে গেল। তো সেই জিনিসটা থেকে আমাদের একদম নিয়ম করে 25-30 মিনিটে একটু করে 30 সেকেন্ডস বা 1 মিনিটের একটা ছোট্ট ব্রেক নেওয়া উচিত। আর যেটা বসার ধরন, যেটা আমরা কিন্তু বিভিন্ন জায়গাতেই আমরা দেখেছি যে এই যে এক্স্যাক্টলি যেভাবে বসা বা যেভাবে করতে হবে, সেটা কিন্তু অনেক মানুষই খুব বেশি অ্যাওয়্যার নন বা সচেতন নন। এবার সেটা সবসময় আমরা যেটা বলি যে আপনার যেটা চেয়ার, সেটা একদম আর্গোনমিক চেয়ার হওয়া উচিত। মানে আপনার পিঠের কিছু কার্ভেচার আছে, আমরা যেটাকে বিজ্ঞানসম্মতভাবে কাইফোসিস লর্ডোসিস বলি, বিভিন্ন অংশে আছে, এবং আপনার চেয়ারটাও যাতে সেইটার সাথে কিছুটা কনফর্ম করে বা সেটার সাথে কিছুটা মেলে। প্লাস আপনার যে স্ক্রিনটা আছে, সেই স্ক্রিনটা যাতে একটু বড় হয়, যাতে আপনাকে খুব ছোট জিনিস না হয় যেটা আপনাকে খুব কষ্ট করে কাছে গিয়ে পড়তে হচ্ছে। আজকে আমরা 40-42-এর পরে সবারই কিন্তু একটু কাছের জিনিসটা পড়তে একটু অসুবিধা হয়। এবার সেটা দেখার জন্য আমরা আরও চোখটা ছোট করে আরও কাছে যাই, সেটা কিন্তু আমাদের একটা ঘাড়ের উপরে একটা প্রেশার পড়ে। প্লাস হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা কিন্তু অনেক সময় যেটা ল্যাপটপের সেম জিনিস, ল্যাপটপ যেটা দেখাবে সেটা কিন্তু একটা মনিটরের মধ্যেও আমরা দেখতে পারি, মানে আলাদা করে বড় মনিটর পাওয়া যায়, সেটাতে আমরা দেখতে পারি। আর ল্যাপটপ বা ডেস্কটপের জন্য আইডিয়ালি যেটা বলে যে যেটা হওয়া উচিত, সেটা হচ্ছে আমাদের চোখের যে আপার লেভেল অফ আওয়ার আই,
এটা আমাদের স্ক্রিনের যে আপার এজ এটার সাথে প্যারালাল হওয়া উচিত। আমার চোখ এবং স্ক্রিনের আপার এজ যাতে একই লেভেলে থাকে। পরের প্রশ্নটা যে জয়েন্ট বা হাঁটুর সুস্থতার জন্য ওয়েটকে কি নিয়ন্ত্রণ করা বা ওজনকে নিয়ন্ত্রণ করা কি ভীষণ গুরুত্বপূর্ণ? হ্যাঁ, এবার হচ্ছে যে এই যে আমাদের ব্যথা বা এগুলোতে ওজন এবং আর কি আমরা করতে পারি, আমি সবসময় ফোকাস করি প্রিভেন্টিভ অ্যাসপেক্ট, যেটা আমরা কিভাবে এটা থেকে আমরা বাঁচতে পারি। ঠিক আছে, সেটা হচ্ছে একটা যেটা সায়ন মাত্র বললে, সেটা হচ্ছে ওজন কমানো। ওজন কমানোর ইম্প্যাক্ট যে কি ভয়ঙ্কর, মানে ভয়ঙ্কর বলবো মানে ভয়ঙ্কর সুন্দর হিসেবে বলছি আমি। ওজন কমানো মানে এক্সেলেন্ট আর কি। মানে ওজন বলা হয় যে প্রতি 1 কেজি ওয়েট রিডাকশন হাঁটুর ওপর থেকে 3 থেকে 4 কেজি করে ওয়েট কমিয়ে দেয়। মানে ওয়েট রিডাকশন এতটা হেল্প করে। মানে এটা কি ওই আপার পার্টের ওজনের জন্য ওখানে বেশি প্রেসার পড়ছে সেই হিসেবে হচ্ছে কিছু না? নয় না, এটা হচ্ছে যে এটার পিছনে কিছুটা বিজ্ঞান আছে। মানে যেরকম আমরা যখন সিঙ্গেল লেগে হাঁটি বা একটু জোরে হাঁটি বা দৌড়ই, তখন এক একটা হাঁটুতে বডি ওয়েটের 250% করে ওয়েট পড়ে আর কি। হ্যাঁ, মানে অনেকটা বেশি ওয়েট পড়ে। এই ওয়েট রিডাকশনটা কিন্তু ব্যথাটা প্রচুর কমিয়ে দেয়। ঠিক আছে, এবং আজকালকার দিনে এখনকার দিনে আমার যারা হচ্ছে মেডিসিনের বা এন্ডোক্রিনোলজিস্ট বন্ধু আছেন, তারা বলেন যে লাস্ট 2-3 বছরে অসাধারণ সব ওষুধ এসেছে, ওষুধ এবং ইনজেকশন। ঠিক আছে, হয়তো আমরা কমনলি এখন সবাই নামও জানি। ঠিক আছে, এগুলো ধরুন হচ্ছে মুঞ্জারো টাইপের, ওটাকে বলছে ম্যাজিক ড্রাগ। ঠিক আছে, মানে 4-5 মাস নাকি সপ্তাহে একটা করে ইনজেকশন নিলে ওজন প্রায় 20-25% কমে যাচ্ছে। হ্যাঁ, এবং তার সাথে মানে সেটা কিন্তু এক্স্যাক্টলি স্টমাকের ক্যাপাসিটি কমছে না। মানে ধরুন আমরা যেটা বেরিয়াট্রিক সার্জারি বলে এতদিন জানতাম, ওটা হচ্ছে স্টমাকটাকে আর্টিফিশিয়ালি ছোট করে দেওয়া, আমাদের পাকস্থলীটাকে, যাতে অল্প খেলেই মনে হয় পেটটা ভরে গেছে। হ্যাঁ, কিন্তু এই ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ওটা সিস্টেমটাই এমনভাবে সেট করে দেয় যে অল্প খেলে মনে হবে যে আমার খাওয়া শেষ হয়ে গেল, এবং তার সাথে আরও বিভিন্ন উপায়েও ওজনটা ভীষণ রকম কমিয়ে দেয়, এবং সেটা খুব সিগনিফিকেন্টলি কমিয়ে দেয়। আমরা সেকেন্ড রাউন্ডে যাব, যেটা র্যাপিড ফায়ার। মানে আপনাকে খুব তাড়াতাড়ি উত্তর দিতে হবে, আমি সেভ করব। র্যাপিড ফায়ার, জাস্ট হয়তো হ্যাঁ বা নাতে, এবং তারপর আপনি জাস্ট হয়তো 1 বা 2 লাইনে বলে দেবেন যে সেটা কেন হ্যাঁ বা কেন না, মানে আপনি কেন এর পক্ষে আর কি। তো র্যাপিড ফায়ারের আমাদের ফার্স্ট কোয়েশ্চেন রয়েছে, এটা খুব ভালো করে শুনবেন। 30 পেরোলি কি হাঁটুর ব্যথা এখন স্বাভাবিক ব্যাপার? না, তেমনটা নয়। 30 পেরোনোর পরেই যে হাঁটু ব্যথা আসবে তা নয়। তবে অল্প বয়সে আজকাল আমরা হাঁটু ব্যথাটা বেশি দেখছি। সেটার কারণ হচ্ছে সেডেন্টারি লাইফস্টাইল এবং ল্যাক অফ এক্সারসাইজ, ওজন বাড়া, এগুলো বিভিন্ন জিনিসই আছে যেটা এটার জন্য দায়ী। পরের র্যাপিড ফায়ারের প্রশ্নটা, প্রতিদিন 10,000 স্টেপ যদি হাঁটা যায় তাহলে সত্যিই জয়েন্ট ভালো রাখার জন্য যথেষ্ট, নাকি এটা শুধুই একটা ট্রেন্ড? 10,000 স্টেপটা আমার মনে হয় এটা কিন্তু খুব ভালো সাজেশন, যে আমরা তো সবসময় আজকের দিনে আমাদের অ্যাপ ওয়াচ বা এগুলো আছে বলে আমরা ট্র্যাক করতে পারি যে সত্যি কতগুলো স্টেপ হলো। নাহলে হয়তো নিজের অলক্ষ্যেই অনেকগুলো স্টেপ আমরা চলেই যাই। তো সেইটা যেটা আছে 10,000 স্টেপটা আমার মনে হয় ইম্পর্টেন্ট, মানে প্রত্যেকটা মানুষেরই। আর এটা শুধু হাঁটুর জন্য নয়, এটা আমাদের হার্ট লাংও ভালো কাজ করে। আমরা কিন্তু যত জোরে হাঁটছি বা যত স্টেপ হাঁটছি না, আমার হার্টটাও কিন্তু, যেটা আমার নর্মাল হয়তো বেসাল হার্ট রেট হয়তো 75, সেটা কিন্তু 100-110 একটু পাম্প করে নিল। আমি যেরকম আমার অপারেশন থিয়েটারে যাওয়ার যে 5টা ফ্লোর আছে, আমি অনেক সময় একটু সিঁড়ি দিয়ে উঠি। সেটা হয়তো হাঁটুর জন্য ভালো নয়, কিন্তু আমার হার্ট লাংটা একটু কাজ করে না। কাজে একমাত্র হাঁটু নয়, আমাদের বডিকে একটু এক্সার্ট করতে হবে, নাহলে সেটা কিন্তু স্ট্রেস সিচুয়েশনে আমাদের হার্ট লাং কেমনভাবে কাজ করবে সেটা আমরা সবসময় জানি না। একটু স্ট্রেস দরকার আছে শরীরে। এর পরের প্রশ্নটা আমার ইন্টারেস্টিং লেগেছে, একদম মানে আপনি সত্যি কথা বলবেন, ঠিক আছে? একদম। অর্থোপেডিক ডাক্তাররা নিজেদের জীবনে এমন কি করেন না, অর্থোপেডিক ডক্টররা নিজেদের জীবনে এমন কি করেন না কিন্তু তারা রোগীদের এড়াতে বলেন? আচ্ছা, সেইটা হচ্ছে আমি যেটা একটু আগে যেটা বললাম যে একটু রেগুলার ব্রেক না, মানে আমি আমার লাইফেই যেটা দেখতে পাই, আমি একবার পেশেন্ট দেখা শুরু করলে তারপর 3-4 ঘন্টা 5 ঘন্টা চলে যায়, আমি আর চেয়ার থেকে উঠি না, কারণ আমি কাজ শেষ না করে ঠিক আমার ভালো লাগে না। তো সেই রকম একটা ব্যাপার একটু থেকে যায়। তো সেই ক্ষেত্রে যেটা হয় যে আমার মনে হয় যে একটু নিয়মিত ব্রেক তো সবারই নেওয়া উচিত, কারণ যিনি অর্থোপেডিক সার্জন আছেন বা যিনি ডাক্তারবাবু আছেন, তিনিও একজন মানুষ। প্রত্যেকটা নিয়মই তার জন্য একইভাবে সত্যি, যেটা অন্য মানুষের ক্ষেত্রেও সত্যি। যদি তারও ব্রেক নেওয়া উচিত, এবং তারও যেটা আছে যে কন্টিনিউয়াস বসে বা দাঁড়িয়ে আমরা অপারেশন করি অনেক সময় দীর্ঘ সময় ধরে, শেষ হলে বুঝতে পারি যে পিঠটা একটু ব্যথা করছে। তো সেই ব্যাপারগুলো আমাদেরও কিছু অকুপেশনাল হ্যাজার্ড আছে, সেগুলো আমাদেরও নিতে হয়। আদারওয়াইজ তো যদি বলেন যে রেগুলার এক্সারসাইজ, আজকের দিনে অ্যাকচুয়ালি আমি তো বলবো যে ডাক্তাররাও অনেক বেশি কিন্তু হেলথ কনসিয়াস। মানে আমাদের কন্টেম্পোরারি বা আমাদের থেকে যাদের একটু অল্প বয়স, তারা কিন্তু রেগুলার একটু এক্সারসাইজ করে, জিম করে,
এবং তারা কিন্তু একটা হেলদি লাইফ কিন্তু সবসময় একটু লিড করার চেষ্টা করে থাকেন। আর বাকি তো আমার মনে হয় সব সাধারণ মানুষ যেমনি, আমরাও তাই, সব রোগী সবারই হবে, কেউ এক্সেপশন নয়। লাস্ট যে র্যাপিড ফায়ারের কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে একটা ট্রেন্ড বা একটা হ্যাশট্যাগ যে নো পেইন নো গেইন। এটার একটা এই ধরনের ওয়ার্কআউট প্রচুর আমরা দেখেছি। তো এই যে ওয়ার্কআউটগুলো, এগুলো কি উপকারের থেকে ক্ষতি বেশি করছে? হ্যাঁ, এটা আমি এটার সাথে ঠিক খুব একটা একমত হতে পারছি না। দেখুন, নো পেন নো গেইন তো আজকের কনসেপ্ট নয়, আমরা ছোট থেকেই শুনে এসেছি যে মানে ইউ ওয়ার্ক হার্ড দেন অনলি উইল গেট সামথিং। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমাদের ব্যথা নেওয়ার কথাই আমরা শুনেছি, কিন্তু এক্সারসাইজ এবং হেলদি থাকার ক্ষেত্রে এইটা কতটা সত্যি সে নিয়ে একটু সন্দেহ আছে। কারণ পেইন, আমি সবাইকেই বলি যে পেইন হচ্ছে একটা বডি সিগন্যাল দেওয়া। আপনার শরীর আপনাকে সিগন্যাল দিচ্ছে স্টপ, ঠিক আছে? এবার সেইটাকে খুব বেশি ইগনোর করাও ঠিক নয়, ঠিক আছে? তাতে অনেক সময় ইনজুরি বেড়ে যায়, ঠিক আছে? হ্যাঁ, এবং সেইটা কিন্তু কারোরই ইগনোর করা উচিত না, আমাদের সেই পেনের লেভেল অবধিই করা উচিত। হ্যাঁ, সেটাকে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে একটু গ্রেডেড এক্সারসাইজ করতে পারেন। যে আপনি প্রথমে 2.5 কিলো নিয়ে শুরু করলেন, তারপর ওটা 3, 4, 5 এইভাবে। তো আপনি প্রথম দিন জিমে গিয়ে যদি 12.5 কিলো তুলে নেন এবং আপনার শরীর বলে না, তো সে ঠিকই বলছে, ঠিক আছে? প্রথম। আরেকটা জিনিস যেটা বলি সেটা হচ্ছে যে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে কিন্তু এক্সারসাইজের প্যাটার্ন কিন্তু আলাদা। আজকে 25 বছরের একজন একদম স্বাস্থ্যবান ছেলে যা করতে পারছে, 55-60 বছর বয়সে গিয়ে কিন্তু আমি সেম এক্সারসাইজ করতে পারবো না। আমাকে, হ্যাঁ, এবং শুধু বয়সই একমাত্র ফ্যাক্টর নয়, তো মেডিকেল কন্ডিশন কী আছে সব কিছু দেখেই এক্সারসাইজ রেকমেন্ড করা উচিত বা সেইভাবে করে যাওয়া উচিত। আমরা একদমই মানে সব প্রশ্নগুলোই কভার করেছি, শুধু একটা লাস্ট, এটা আমার মাথায় এলো এই প্রশ্নটা। আমাদের যাদের একটা ভুঁড়ি হয়, আমরা অনেক সময় দেখেছি যে সেই ভুঁড়িটাকে আমরা চেপে রাখি ম্যাক্সিমাম টাইমে, যতটা পারি চেপে রাখি, এবং সেটা বাইরে হতে পারে, অফিসে হতে পারে। এই চেপে রাখাটা, ভুঁড়িটাকে চেপে রাখা, জামাটা যাতে খুলে না থাকে, কন্টিনিউয়াসলি এটা করে যাওয়াটা, এটার সাথে কি কোনো শারীরিক একটা কোনো রোগ আমি টেনে আনছি, এরকম কোনো ব্যাপার থাকে? না, সেটা তো সবসময় করা তো একেবারেই উচিত না, কারণ আপনার সবসময় একটু রিল্যাক্স থাকা উচিত। এবার কোনো সময় আপনার হয়তো কেউ ফটো নিচ্ছে বা একটু আপনি কনসিয়াস হয়েছেন, সেই সময় একটুখানি আপনি সেই সময় একটু কনসিয়াস হয়ে একটু চেপে রাখলেন, সেটা ঠিক আছে। কিন্তু সবসময় করা মানে তো আপনি আপনার অ্যাবডোমিনাল মাসেলগুলোকে কন্ট্রাক্ট করছেন, মাসেলগুলোকে কন্ট্রাক্ট করে চেপে রাখছেন। তো সেইটা কখনোই একটা সবসময়কার সিচুয়েশন হওয়া উচিত না। এটা কোনো পার্টিকুলার পয়েন্টে বা সিচুয়েশনে ওটা ঠিক আছে, কিন্তু সবসময় ওইভাবে রাখাটা তো একেবারেই ঠিক নয়। সেটা যে কোনো পার্টিকুলারলি রোগ নিয়ে একটু ডেকে আনবে তা নয়, কিন্তু আপনার অ্যাবডোমিনাল মাসেলগুলো আপনার যেটা হবে যে সে হচ্ছে স্ট্রেইনড হচ্ছে, সেটা কোনো দরকার নেই সেই সবসময় মাসেল টাইট করে রাখা। আরেকটা লাস্ট প্রশ্ন আমার একদম, এই যে কিছু হলেই যারা একটু ঝুঁকে যাচ্ছে, হ্যাঁ, এদেরকে কিছু হলেই এখন বাকিরা সাজেস্ট করে যে একটা অনলাইন ডেলিভারিতে যা, ওখান থেকে একটা পশ্চার কারেক্টার নিয়ে নে, যেটা ওই একটা মানে বেল্টের মতো করে এই করে রাখে। এইটা কি মানে ডাক্তারের সাজেশনস ছাড়া এটা জাস্ট কিনে এনে পরে নেওয়াটা কি? না, একদমই না। সেটা কারণ বলছি, সেটা হচ্ছে পশ্চার কারেক্টার একটা হতে পারে স্ট্যাটিক, যেটা তুমি বলছো যে একটা পশ্চার কারেক্টার যে আমার এই ঝুঁকে যাওয়াটাকে টেনে পিছনে করে রাখলো। কিন্তু যদি অল্প বয়সী কোনো একজন ভদ্রলোক বা ভদ্রমহিলা হয় বা মধ্যবয়স্কই হলেন, আমি সবসময় রেকমেন্ড করি হচ্ছে ডাইনামিক কারেকশন। ডাইনামিক কারেকশন বলতে আপনার যে মাসেলগুলো রিলেটিভলি উইক, মানে আমি যদি ঝুঁকে যাই তার মানে আমার অ্যান্টি গ্র্যাভিটি মাসেলগুলো বা এক্সটেন্সার ব্যাক মাসেলগুলো এগুলো উইক, আমি বলবো তখন ব্যাক এক্সটেন্সারগুলোকে স্ট্রেংথেনিং করতে। আমি যেভাবে যাচ্ছি তার উল্টো দিকের এক্সারসাইজ করতে। আমি যদি ঝুঁকে যাই তাহলে আমি বলবো একটু ভুজঙ্গাসন বা একটু শলবাসন এইগুলো করতে। তাতে কি হবে, আমার ডাইনামিক কারেকশন হবে, মানে আমার প্রত্যেকটা, আমাদের শরীরের প্রত্যেকটা যদি সামনে এদিকের মাসেল একরকম কাজ করে, উল্টো দিকেরটা এক্স্যাক্টলি উল্টো কাজ করে। এবার যেদিকটা উইক আছে ওটাকে স্ট্রেংথেনিং করাটা হচ্ছে ডাইনামিক কারেকশন, সেটা সবসময় রেকমেন্ডেড। স্ট্যাটিক কারেকশন কার জন্য রেকমেন্ডেড? যিনি একদম ফ্রেল, 75-80 বছর বয়স হয়ে গেছে, মাল্টিপল ভার্টিব্রাতে আপনার আমরা বলি ওয়েজ কম্প্রেশন ফ্র্যাকচার, হাড়গুলো একটুখানি ভেঙে গেছে, সেইগুলোতে তিনি ঝুঁকে গেছেন, তাকে আমি কিছুটা আর্টিফিশিয়ালি সোজা করে রাখবো, কেন কি তার পক্ষে ডাইনামিক কারেকশন করাটা মুশকিল। ঠিক, নাহলে আদারওয়াইজ এক্সারসাইজ শুড বি দ্য মেইনস্টে। আমার মনে হয় যে সমস্ত মিথ উনি ভেঙেছেন ওনার মতো করে, কি করা উচিত, এবং খুব কম মানুষকে না আমি এটা বলতে শুনেছি যিনি একদম বেসিক প্রাইমারি জিনিস বলেছেন এক্সারসাইজ লাস্টে। আর এই মিথ যেগুলো সোশ্যাল মিডিয়াতে আসছে এগুলো বিশ্বাস করবে না, তার থেকে যে কোনো একজন ডাক্তারের সাজেশনস আমার মনে হয় সবার আগে নেওয়াটা উচিত। আমার সঙ্গে ছিলেন ডক্টর সৌম্য চক্রবর্তী, সিনিয়র কনসালটেন্ট অর্থোপেডিক সার্জেন্ট, ফোর্টিস হসপিটাল। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ। আবার আশা করছি আমরা আড্ডা দিতে পারবো। ঠিক আছে, থ্যাংক ইউ, আবার দেখা হবে। আমারও ভালো লাগলো। একদম নেক্সট কোনো একটা ইন্টারভিউ বা পডকাস্টে দেখা হচ্ছে।